ভাই আজকে দেখি পুরাই সব অরেঞ্জ হয়ে গেছে, একদম কমলা কমলা দেখেন। তাই তো, মানে ফোন, চায়ের কাপ, টি শার্ট পুরাই কমলা সুন্দরী। আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? আমন্ত্রণ নতুন ভিডিওতে। এবং আজকে আমরা নিয়ে এসেছি অফিসিয়ালি বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল ওপ্পো ফোন, ওপ্পো রেনো 80। এবং ইন্টারন্যাশনালি এই ফোনটা রিলিজ হয়েছিল এই মাসেরই 2 তারিখে, যেটা মাসের শেষ দিকে এসে বাংলাদেশে রিলিজ হচ্ছে। এবং এত দ্রুত বাংলাদেশের মার্কেটে তাদের এই নতুন ফোনটা রিলিজ করার জন্য ডেফিনেটলি তারা একটা ধন্যবাদ পেতে পারে। অলরাইট, ফার্স্ট থিং ফার্স্ট, বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালি পাওয়া যাবে মার্চের 6 তারিখ থেকে। এখন প্রি অর্ডার দেওয়া যাচ্ছে এবং অফিসিয়ালি দাম ধরা হয়েছে 32,990 টাকা। ওপ্পো ফোনের দাম সাধারণত একটু বেশি হয়ে থাকে, বাট এই ফোনটার ক্ষেত্রে কি হয়েছে সেটা নিয়ে তো ডেফিনেটলি আমরা পরে আলাপ করবো। তার আগে জানিয়ে দিই, আপনি যদি প্রি অর্ডার করেন তাহলে এর সঙ্গে কি কি পাচ্ছেন। যারা প্রি অর্ডার করবে তাদের জন্য এক্সক্লুসিভ রেনো 80-র গিফট বক্স থাকবে, সেই সঙ্গে থাকবে 3 মাসের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা। সোয়াপ থেকে যদি ফোন এক্সচেঞ্জ করেন সেখানে 5,000 টাকার এক্সট্রা ক্যাশ পাবেন, সেই সঙ্গে ফ্রি সিম কার্ড এবং ইন্টারনেট তো রয়েছে। এর আগে রেনো সিরিজের যে ফোনগুলো বাংলাদেশে রিলিজ হয়েছিল সেগুলো নিয়ে তো আমরা অনেক সমালোচনা করেছিলাম, দাম বেশি ইত্যাদি ইত্যাদি। বাট এখন কিন্তু দাম নিয়ে সমালোচনা করা যাচ্ছে না। তার কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রচুর দাম বেড়েছে প্রত্যেকটা স্মার্টফোনে। তারপরেও ওপ্পো চেষ্টা করেছে দামটাকে যথেষ্ট সম্ভব স্কুইজ করে কম রাখার জন্য। তো কতটুকু সফল তারা হলো সেটাই আমরা আমাদের আজকের ভিডিওতে আলাপ করবো। চলেন শুরু করে দিই। ওপ্পো কিন্তু সবসময় ডিজাইনকে বেশ গুরুত্ব দেয়, এই ফোনটাও সেটার ব্যতিক্রম নয়। তারা এবার ইনোভেটিভ কিছু করার চেষ্টা করেছে, যেটার প্রমাণও আমরা পেয়েছি। পেছনে তারা ইকো লেদার ব্যাগ ব্যবহার করেছে, যেটা লেদার ফিনিশ দিবে আপনাকে, এবং এটা কিন্তু ফোনটা হাতে ধরতেও হেল্প করবে, বেশ গ্রিপি এবং হাত থেকে ফসকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যদিও ফোনটার ফ্রেমকে তারা একটু মেটাল ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আদতে এটা একটা প্লাস্টিকের ফ্রেম। আর এই ফোনটা কিন্তু খুবই লাইট ওয়েট। আমরা ওজন পেয়েছি মাত্র 183 গ্রাম, আর থিকনেস পেয়েছি 8 মিলিমিটার, যদিও তারা দাবি করছে 7.8 মিলিমিটার। ওয়ার্কম্যানশিপ এটা প্রশংসা না করলেই নয়, কারণ ফোনগুলো কিন্তু খুবই ডিউরেবল মনে হয়েছে আমার কাছে, এবং এটার ওয়ার্কম্যানশিপ প্রিমিয়াম কোয়ালিটির। বাদিকে ভলিউম রাখার পাশাপাশি রয়েছে সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট, ডান দিকে রয়েছে পাওয়ার বাটন এবং নিচের দিকে টাইপ সি পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, লাউড স্পিকার গ্রিল এবং একটা মাইক্রোফোন পোর্ট। ওপরের দিকে কিন্তু তারা একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দিয়েছে, ধন্যবাদ ওপ্পো। এবারে ক্যামেরা হাউজিং এও বেশ বৈচিত্র্য লক্ষ্য করছি। তারা পেছন দিকে 2টা ক্যামেরা হাউজিং বসিয়েছে, একটাতে রয়েছে মেইন সেন্সর, আর নিচের দিকে আরেকটা গোলাকৃতির ক্যামেরা হাউজিং দেখতে পাচ্ছেন। এখানে তারা ফ্ল্যাশ ব্যবহার করেছে, আরো রয়েছে এডিশনাল 2টা সেন্সর। এখন তো স্মার্টফোনের মার্কেটে প্রচুর প্রতিযোগিতা চলে, কে কার চাইতে বেশি স্পেক দিবে। বাট ওপ্পো যেটা করেছে, তারা চেষ্টা করেছে ইনোভেটিভ কিছু দেওয়ার, যেগুলো মার্কেটের অন্যান্য ফোনে নাই। ডেফিনেটলি এই ফোনেও সেই রকম কিছু ব্যাপার রয়েছে, সেটা নিয়ে আমরা আলাপ করবো কিছুক্ষণের মধ্যেই। তবে তার আগে চলুন এইটার ডিসপ্লে সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাই। এতে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, এর ব্রাইটনেস 800 নিটস পর্যন্ত পিকে ওঠে, এবং রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। 409 পিপিআই ডেন্সিটি এতে রয়েছে, যার ফলে খুবই শার্প পিকচার কোয়ালিটি আমরা পেয়েছি। এখনকার বেশিরভাগ ফোনের ডিসপ্লেতে কিন্তু প্রোটেকশন থাকে না। হ্যাঁ, প্রোটেকশন তো নেওয়া উচিত, তাই না? তা না হলে তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তো ওপ্পো কিন্তু এই ফোনে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দিয়েছে। এটা ডেফিনেটলি প্রশংসা করার দাবি রাখে। যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব ব্রাইট এবং শার্প পিকচার কোয়ালিটি আপনি এর কাছ থেকে পাবেন, সেই সঙ্গে কালার রিপ্রোডাকশনও খুবই চমৎকার ছিল। পার্সোনালি আমার কাছে একটা ফোনের সবচাইতে গুরুত্বপূর্ণ দিক মনে হয় তার স্পেক। তো এখানে তারা ব্যবহার করেছে হেলিও G99, যেটা বাংলাদেশের সম্ভবত 3 নম্বর ফোন। এর আগে আরো 2টা ফোনে আমরা দেখেছি। হেলিও G99 কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর, কারণ এটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের, যেটা খুব কম পাওয়ার কনজিউম করে কিন্তু ভালো শক্তি প্রডিউস করতে পারে। আর এর অক্টাকোর সিপিইউ 2টা হচ্ছে 2.2 GHz এর Cortex A76, 6টা হচ্ছে 2 GHz এর Cortex A55। মালি G57 MC2 হচ্ছে এর জিপিইউ, যেটা খুব ভালো কোয়ালিটির গ্রাফিক্স প্রডিউস করতে পারে। 8GB LPDDR4X RAM এতে ব্যবহার করা হয়েছে, আর রয়েছে 128GB ইন্টারনাল স্টোরেজ, যেটা UFS 2.2। অবশ্যই এর পরেও যদি আপনি মেমোরি বাড়াতে চান, ব্যবস্থা আছে, কারণ এতে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট ব্যবহার করা হয়েছে। আর হ্যাঁ, র্যামও বাড়ানো যাবে। স্টোরেজ ব্যবহার করে আপনি 8GB পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন, সেটা কাজ করুক বা না করুক বাড়ানো যাবে। শুরুতে আমরা বলছিলাম যে এই ফোনটা সম্ভবত বাংলাদেশের অফিসিয়াল অপ্পো ফোনের মধ্যে সবচাইতে পাওয়ারফুল, যেটা এই চার্টের দিকে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন। আমরা AnTuTu স্কোর পেয়েছি 3,33,991, গিগবেঞ্চে সিঙ্গেল করে পেয়েছি 702, মাল্টি করে পেয়েছি 1917। ওপ্পোর কোনো ফোন সম্ভবত এই প্রথম 3 লাখের উপরে স্কোর আমরা দেখতে পেলাম। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সেই সঙ্গে রয়েছে কালার ওএস 13। বাই দ্য ওয়ে, ওপ্পোর কালার ওএস কিন্তু যথেষ্ট ম্যাচিউরড এবং খুবই পলিশড একটা
একটা ইউআই আমার কাছে মনে হয় এই মুহূর্তে। একটা সময় ছিল যখন কালারওয়েজ জিনিসটা আমি আসলে দুই চোখে দেখতে পারতাম না, বাট রিসেন্টলি তারা এটা নিয়ে সিরিয়াসলি কাজ করছে, যার ফল আমি দেখতে পাচ্ছি। আমার মনে হয় এইটা নিয়ে মানে ওপ্পোর কালারওয়েজ নিয়ে ডেডিকেটেড একটা কন্টেন্ট তৈরি করা দরকার, যেটা নিয়ে আমরা ভাবছি কাজ করব খুব শীঘ্রই, আপনারা হয়তো দেখতে পাবেন। কাগজে কলমে এর স্কোর তো আপনারা দেখলেন, প্র্যাকটিক্যাল লাইফেও আমাদের কাছে বেশ ভালোই মনে হয়েছে, যদিও কিছু কিছু জায়গায় একটু ল্যাগ বা গ্লিচ আমরা দেখতে পেয়েছি, যেটা হয়তো সফটওয়্যার আপডেটের মাধ্যমে আরো বেটার করা হবে। অ্যাপগুলো খুবই দ্রুত ওপেন হয়েছে কারণ প্রচুর র্যাম রয়েছে এতে, যদিও একটা অ্যাপ থেকে যখন আরেকটা অ্যাপে আমরা সুইচ করতে গিয়েছি তখন হালকা একটু গ্লিচ বা স্ট্যাটার আমরা লক্ষ্য করেছি। আমরা বেশ কিছু গেম ট্রাই করেছি, এর মধ্যে কল অফ ডিউটি ছিল, পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফাল্ট 9, প্রত্যেকটা গেমেই দারুণ পারফর্ম করেছে এই ফোনটা। অ্যামোলেড প্যানেল হওয়ার ফলে টোটাল গেমিং এক্সপেরিয়েন্সটা কিন্তু খুবই চমৎকার ছিল। বিশেষ করে এই গেমগুলো দেখে খেয়াল করুন, অ্যাকশন সিকোয়েন্সেও যেখানে প্রচুর ল্যাগ করার কথা সেখানে কিন্তু ল্যাগ করে নাই। এবং আর একটা জিনিস আমার কাছে খুবই ইমপ্রেসিভ মনে হয়েছে, সেটা হচ্ছে এই ফোনে কোনো হিটিং ইস্যু দেখি নাই। লম্বা সময় ধরে গেমিং এর পরেও যতটুকু হিটিং হওয়ার কথা ততটুকু হিট কিন্তু এই ফোনটা প্রডিউস করে নাই। সো অবশেষে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে, আপনি যদি একজন হেভি ইউজার হন অথবা একজন গেমার হন তাহলে এই ফোনটা খুব সহজে আপনাকে রিকমেন্ড করা যাবে। তারা 100 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর এখানে ব্যবহার করেছে, সেই সঙ্গে রয়েছে একটা মাইক্রোস্কোপ। এটা কিন্তু ম্যাক্রো সেন্সর না, একেবারে মাইক্রো সেন্সর। ভাই গো ভাই, এই মাইক্রো সেন্সর যে কি জিনিস, মানে আই এম ইন লাভ উইথ দিস ফোন সিরিয়াসলি। মানে এই লেভেলের মাইক্রো ফটোগ্রাফি একটা স্মার্টফোনে সম্ভব, যেটা করে দেখিয়েছে ওপ্পো আরও একবার, এর আগেও একবার আমরা দেখেছিলাম। রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, এটা খুব একটা কামের না। আর সামনে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ওপ্পো কিন্তু বরাবরই তাদের ফোনের ক্যামেরাকে যথেষ্ট গুরুত্ব দেয়, এবারও তার কমতি আমরা দেখি নাই। এটার আউটডোর ফটোগ্রাফি ছিল এক কথায় অসাধারণ। যদিও কিছু কিছু ছবিতে আমরা এক্সপোজার কন্ট্রোলে একটু ঘাটতি লক্ষ্য করেছি এবং কিছু কিছু জায়গায় একটু ছবিতে শার্পনেসের ঘাটতি দেখেছি, বাট ওভারঅল এর যে ছবি সেটা আপনাকে এক কথায় সন্তুষ্ট করবে। পোর্ট্রেট ফটোগ্রাফিতে একটু স্ট্রাগল করে সাবজেক্ট সেপারেট করতে গিয়ে, বাট ওভারঅল বেশ ভালো একটা আউটপুট আপনি এর কাছ থেকে পাবেন, কারণ ফোনটার দামটা আপনাকে মাথায় রাখতে হবে। তবে ভালো লেগেছে একটা ব্যাপার, সেটা হচ্ছে কালারগুলোকে অতিরিক্ত বুস্ট করতে গিয়ে আনন্যাচারাল করে ফেলে নাই, মোটামুটি ন্যাচারাল একটা টোন আপনি এর ছবির কাছ থেকে পাবেন। এই ছবিটার দিকে খেয়াল করে দেখুন, সূর্যের দিকে সরাসরি আমরা ক্যামেরা লেন্সটা ধরেছি, এখানে কিন্তু অন্য কোনো ক্যামেরা হলে এই জায়গাটা জ্বলে যাওয়ার কথা ছিল, বাট ওপ্পো কিন্তু খুব চমৎকার ভাবে এই লাইটিং গুলোকে ব্যালেন্স করেছে। আপনাদের মধ্যে যারা সেলফি লাভার আছেন তারা এক কথায় এই ফোনটা পছন্দ করবেন আমি জানি, কারণ ওপ্পো সবসময় সেলফির জন্য খুবই বিখ্যাত, এবারও তার ব্যতিক্রম হয় নাই। তবে পার্সোনালি আমার কাছে আরো একটা জিনিস খুব ইমপ্রেসিভ লেগেছে, সেটা হচ্ছে এই ফোনটার ফ্রন্ট ক্যামেরার ওয়াইডনেস। নর্মালি অন্য কোনো ফোনে সাধারণত আমরা দেখি যে ছবিগুলো অনেক বেশি ক্রপ হয়ে যায়, কিন্তু ওপ্পো যথেষ্ট ওয়াইড একটা লেন্স ব্যবহার করেছে, এর ফলে প্রচুর এরিয়া কভার করে। এই ছবিটা দিকে খেয়াল করে দেখেন, আমরা একই সঙ্গে আইফোন 14 প্রো ম্যাক্স এবং ওপ্পো রেনো 8T দিয়ে তুলেছি, এবং আমার কাছে এর ওয়াইডনেস বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে। আর এর মাইক্রো সেন্সর নিয়ে তো শুরুতেই বললাম, ভাই এটা আউটস্ট্যান্ডিং একটা ব্যাপার। আমার মনে হয় না অন্য কোনো স্মার্টফোনে এত চমৎকার মাইক্রোস্কোপিক ফটোগ্রাফি আপনি করতে পারবেন। চিনির মতো ছোট্ট দানার ছবি দেখেন কি পরিমাণে বড় এবং ডিটেইলে দেখা যাচ্ছে। এরকম আরো ছোট ছোট জিনিসের ছবি যেটা আপনি খালি চোখে কখনোই দেখতে বা জানতে পারতেন না, সেটা আপনি এর ক্যামেরা দিয়ে তুলতে পারবেন। মাঝে মাঝে কিছু ছবি তুলে তো আমাদের কাছে মনে হচ্ছিল হাই হাই এটা কিসের ছবি তুললাম। স্মার্টফোনে একটা জিনিস আমার কাছে বরাবরই মিসিং মনে হয় ইদানিংকালের ফ্ল্যাগশিপ ফোনগুলোতেও, সেটা হচ্ছে তারা কোনো নোটিফিকেশন লাইট দেয় না, যেটা এক সময় দিত। ফোনটা যদি ফ্ল্যাট সারফেসে আপনি সোজা করে রেখে দেন, নোটিফিকেশন লাইট দেখে বোঝা যেত যে কোনো কল মিস হয়েছে বা কোনো নোটিফিকেশন এসেছে, বাট জানি না কি কারণে এখন আর এটা আমরা দেখি না। বাট ওপ্পো যেটা করেছে, তারা নোটিফিকেশন লাইট দিয়েছে পেছন দিকে, আর এটাকে তারা বলছে অরবিট ব্রিদিং লাইট। দেখতে খুবই চমৎকার লাগে, এটা চার্জিং এর সময় জ্বলে ওঠে, প্লাস নোটিফিকেশনের জন্য এই জিনিসটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। কোন ধরনের নোটিফিকেশনের জন্য আপনি কোন ধরনের লাইটিং কন্ডিশন চান সেটা আপনি কাস্টমাইজ করতে পারবেন, এবং সেভাবে আপনি বুঝতে পারবেন যে ফোন এসেছিল নাকি কোনো মেসেজ এসেছিল। জিনিসটা আমার কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে টু বি অনেস্ট। আচ্ছা, বাকি থাকলে হচ্ছে ব্যাটারি। 5000 mAh এর ব্যাটারি তারা ব্যবহার করেছে, কিন্তু চিন্তা করে দেখেন ফোনটা যথেষ্ট স্লিম, এত পাতলা, তারপরেও এত বড় ব্যাটারি তারা কেমনে ব্যবহার করছে আই এম নট শিওর। সেই সঙ্গে আবার 33 ওয়াটের ভোগ চার্জ সাপোর্টও রয়েছে, খুব দ্রুত আপনি ফোনটা চার্জ করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ইমপ্রেসিভ, তার কারণ হচ্ছে আপনারা অলরেডি জানেন হয়তো 6 ন্যানোমিটারের যে প্রসেসর G99, তার কারণে কিন্তু যথেষ্ট কম পাওয়ার কনজিউম করেও অনেক সময় ধরে ব্যাটারি ক্ষমতা ধরে রাখতে পারে। সো ব্যাটারি নিয়ে কোনো কমপ্লেন নাই। এই ফোনটার কাছ থেকে আমরা খুবই অ্যামেজিং কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি পেয়েছি। আমরা ব্যাক টু ব্যাক আরো দুইটা ফোনের সঙ্গে কম্পেয়ার করেছি, একটা আইফোন 14 প্রো ম্যাক্স আর একটা হচ্ছে Mi 11 আলট্রা, এবং অবাক হয়ে খেয়াল করেছি যে ওপ্পো রেনো 8T কিন্তু যথেষ্ট ভালো সাউন্ড প্রডিউস করেছে। সাউন্ড কোয়ালিটির এখানে শেষ নয়, তারা এখানে ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করেছে, যদিও লেফট সাইডের স্পিকারটা তারা মার্চ করেছে ইয়ারপিসের সঙ্গে, যার ফলে মানে ওই 50-50 না 40-60 রেশিওতে আপনি স্টেরিও সাউন্ড পাবেন। তারপরে আমার কাছে এটা অ্যামেজিং লেগেছে। পাশাপাশি তারা এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইমপ্লিমেন্ট করেছে, যেটা যথেষ্ট ফাস্ট, ইমপ্রেসিভ
এবং দারুণ একটা জায়গা তারা পজিশনিং করেছে, এর ফলে খুব সহজেই আপনি অ্যাক্সেস করতে পারবেন। কিছু জিনিস অবশ্য আমাদের কাছে খুব একটা ভালো লাগে নাই, তার মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এর বটম চিন। ভাই এই 2023 সালে এসে আসলে এইরকম চিনওয়ালা ফোন আমরা দেখতে চাই না, তারপরও ভাই আপনারা 30,000 টাকার বেশি নিচ্ছেন, তো আমার মনে হয় ওপ্পোকে এই জায়গায় একটু গুরুত্ব দেওয়া দরকার। আচ্ছা, ফোনের মধ্যে একটা সিলিকন ব্যাক কভার তারা দিয়ে দিয়েছে, কিন্তু ভাই এইটা লাগালে না ফোনটা এত বদখাত দেখতে হয়, আর এটা খোলাও সমস্যা, লাগানো সমস্যা। এই দেখেন আমি লাগাইতে পারছি না ঠিক মতো এখন। তো একটা জিনিস দিছেন আপনি উপহার, ভালো জিনিস দিবেন না, এটা তো ফোনটারে আরো বিচ্ছিরি করে দিচ্ছে। আর জানি কি বলতে চাইছিলাম নেগেটিভ, ও রাইট, রিফ্রেশ রেট। ভাই আমি আশা করছিলাম যে এত দামি একটা ফোন, অ্যামোলেড প্যানেল, আপনারা অন্তত 120 হার্জ দিবেন, কিন্তু দিচ্ছেন 90 হার্জ। ঠিক আছে, অসুবিধা নেই, মেনে নিলাম, কিন্তু ঝামেলাটা হয়ে গেছে যে ভাই এটা তো অ্যাডাপটিভ না। হ্যাঁ, মানে এটা অটোমেটিক কিন্তু চেঞ্জ হবে না কখনোই, হয় আপনাকে 90 হার্জে থাকতে হবে, নাহলে 60 হার্জে থাকতে হবে। এই জিনিসটা তো আসলে আমার মনে হয় অপটিমাইজ করা যায়। তো আচ্ছা, এই ফোনের দাম তো অলরেডি আপনারা সবাই জেনে গিয়েছেন, 8GB 128GB 33,000 টাকা। এখন মার্কেটের অবস্থা কিন্তু খুব খারাপ। হ্যাঁ, তারপরেও আমি বলবো যে এইটার দাম যদি 30,000 টাকার মধ্যে কাভার করা যেত, মানে বেস্ট একটা ডিল হতো, এটা মুড়ির মতো বিক্রি হতো। কিন্তু মার্কেটের যে অবস্থা দেখতেছি, অনেক ফোন কোম্পানি তো ফোন রিলিজ করাই বন্ধ করে দিছে, কারণ তারা জানে যে রিলিজ করতে গেলে ফোনের যে দাম হবে, মার খাইতে হবে। সো সেখানে কিন্তু ওপ্পো চেষ্টা করেছে, কারণ অন্যান্য ওপ্পোর ফোনগুলোর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, এটার দাম সেগুলোর তুলনায় বেশ কম, আবার পারফরমেন্স ভালো এবং বেশ কিছু প্রিমিয়াম ফিচারও এতে আছে। তবে আমার কাছে মনে হয়েছে যে ফোনটার আরেকটা ভেরিয়েন্ট যদি দিত, ধরেন 6GB র্যামের সঙ্গে 64GB ইন্টারনাল মেমোরি, আর দাম হতো 25,000 টাকা, তাহলে তো জোস একটা ব্যাপার হতো, অন্তত আমার মতো গরিব মানুষের জন্য আর কি। এনিওয়ে, আপনারা যারা অল ইন অল প্যাকেজ চান, যে ফোনের ডিজাইন সুন্দর হতে হবে, ক্যামেরায় ভালো ছবি ওঠা লাগবে, আবার ব্যাটারি ব্যাকআপও ভালো লাগবে, প্রসেসর অনেক পাওয়ারফুল হবে, ডিসপ্লেও ভালো হবে, এত কিছু যদি আপনি চান, তাহলে তো আপনার জন্য ভাই একটু খরচ করতেই হবে। তাদের কাছে এই ফোনটা খুব ইজিলি আমি রিকমেন্ড করতে পারি। আর আপনার রিকোয়ারমেন্ট যদি আলাদা হয়, যে আমি গেমার ভাই, আমার এত কিছু দরকার নেই, আমার গেমিং পারফরমেন্স ভালো লাগবে, তাদের জন্য ফোনের অভাব নেই মানে। তো এই ছিল আমাদের Oppo Reno 8T ফোনটা সম্পর্কে পার্সোনাল এক্সপেরিয়েন্স, যেটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন এই ফোনটা সম্পর্কে। এরকম আরো ভিডিও দেখতে চাইলে কি করতে হবে? চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে তার প্রমাণ হিসেবে লাইক দিতে হবে। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।